আসসালামু আলাইকুম। আমি এস এম মাসুদ আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবিধানের একটা নতুন টেকনিক নিয়ে। আশা করছি এটি এনজয় করবেন আপনারা। তাহলে সময় নষ্ট না করে দ্রুত শুরু করা যাক। আজকে আমরা শিখব বাংলাদেশের সংবিধান তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগ। এই দ্বিতীয় ভাগের একটি নাম আছে, সেটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। আর এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ ৮ থেকে ২৫ পর্যন্ত বর্ণিত আছে বা বিবৃত আছে। এই অনুচ্ছেদ ৮ থেকে ২৫ পর্যন্ত প্রতিটি অনুচ্ছেদ মনে রাখার জন্য একটা টেকনিক আছে। টেকনিকটা আপাতত দেখতে একটু বড় মনে হয়, অনেকে ভয় পেয়ে যায়, তবে আমি বলবো আপনারা ভয় না পেয়ে জাস্ট একটু ফলো করুন। যেমন অনুচ্ছেদ ৮ থেকে ২৫ পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে, যে 18টি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা কিভাবে মনে রাখবো তার টেকনিকটা হলো এরকম। রাষ্ট্রের খাতায় লিখে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। রাষ্ট্রের জাতীয়তাবাদী সমাজতন্ত্রীরা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতিতে কৃষকদের মৌলিক উন্নয়ন, একটু ফাঁকা ফাঁকা করে লিখবেন যাতে সুবিধা হয়, মৌলিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য, সমতা ও অধিকারের দাবি প্রজাতন্ত্রের প্রধানের নিকট পৃথকীকরণের মাধ্যমে পেশ করে জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্রনীতি হিসেবে গ্রহণ করলেন। এই বিষয়টা লেখার পর আপনি যদি মুখস্থ করার চেষ্টা করেন, এবং ধরা যাক যে আপনি এভাবেই মুখস্থ করে ফেললেন যে রাষ্ট্রের জাতীয়তাবাদী সমাজতন্ত্রীরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার নীতিতে কৃষকদের মৌলিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য, সমতা ও অধিকারের দাবি প্রজাতন্ত্রের প্রধানের নিকট পৃথকীকরণের মাধ্যমে পেশ করে জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্রনীতি হিসেবে গ্রহণ করলেন। যদি এভাবে আপনি মুখস্থ বলার চেষ্টা করেন, মুখস্থ হয়তো হবে, তবে বারে বারে আপনি ভুলে যাবেন এবং মনে থাকবে না। তাহলে এটাকেও মনে রাখার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? একটু ধীর লয়, একটু দম তৈরি করা। দম, আমি বলি দমের প্র্যাকটিস করবেন। আর এই পুরো বাক্যটিকে মনে রাখতে গিয়ে আপনি 5টি দম তৈরি করবেন। দমটা কেমন? এক এক টানে অল্প আয়াসে যতটুকু এক একবারে উচ্চারণ করা যায়। লাইক, রাষ্ট্রের জাতীয়তাবাদী সমাজতন্ত্রীরা। কারা? রাষ্ট্রের জাতীয়তাবাদী সমাজতন্ত্রীরা গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার নীতিতে। কিসের নীতিতে? গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার নীতিতে। ওকে, কোন কোন দাবি?
কৃষকদের মৌলিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য, সমতা ও অধিকারের দাবি। ওকে, এই পর্যন্ত। কার কাছে, কিসের মাধ্যমে? প্রজাতন্ত্রের প্রধানের নিকট পৃথকীকরণের মাধ্যমে। পৃথকীকরণের মাধ্যমে পেশ করে, অর্থাৎ এটাকে আমরা বলবো কার নিকট, কিসের মাধ্যমে পেশ করে? প্রজাতন্ত্রের প্রধানের নিকট পৃথকীকরণের মাধ্যমে পেশ করে। কি গ্রহণ করা হলো? জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্রনীতি হিসেবে গ্রহণ করলেন। এখন আপনি একটু ধীরে ধীরে বুঝে পড়ুন। রাষ্ট্রের জাতীয়তাবাদী সমাজতন্ত্রীরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার নীতিতে কৃষকদের মৌলিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্য, সমতা ও অধিকারের দাবি প্রজাতন্ত্রের প্রধানের নিকট পৃথকীকরণের মাধ্যমে পেশ করে জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্রনীতি হিসেবে গ্রহণ করলেন। জাতীয় সংস্কৃতির স্মৃতি নিদর্শনকে পররাষ্ট্রনীতি হিসেবে গ্রহণ করলেন। এই 5টা দমে যদি আপনি এটাকে শেষ করতে পারেন, এবার আপনার কাজ হচ্ছে আন্ডারলাইন করে নম্বর দেওয়া। যেমন 8 থেকে 25 শুরু হয়েছে, অতএব রাষ্ট্রের এটা হবে 8। পরপর জাতীয়তাবাদী, বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাই এটা 9। সমাজতন্ত্রীরা 10। এরপরে কোন শব্দটি নেব? শব্দই বলছে কথা। গণতন্ত্র 11, ধর্মনিরপেক্ষতা 12, নীতিতে এটি হবে 13, কৃষকদের 14, মৌলিক 15, উন্নয়ন 16, শিক্ষা 17, স্বাস্থ্য 18, সমতা 19, অধিকারের দাবি 20, প্রজাতন্ত্রের 21, পৃথকীকরণ 22, এরপরে জাতীয় সংস্কৃতি 23, স্মৃতি নিদর্শন 24 এবং পররাষ্ট্রনীতি এটি হচ্ছে অনুচ্ছেদ নম্বর 25। সংবিধান যদি কাছে থাকে খুলে নিয়ে বসুন, দেখুন মেলে কিনা। রাষ্ট্রের অনুচ্ছেদ 8, অর্থাৎ রাষ্ট্রের কিছু একটা, কি সেটা? রাষ্ট্রের মূলনীতি সমূহ, তার মানে রাষ্ট্রের মূলনীতি সমূহ। অনুচ্ছেদ 8, জাতীয়তাবাদী দিয়ে আমরা জাতীয়তাবাদকে গ্রহণ করব। সংবিধানের 9 নম্বর অনুচ্ছেদের শিরোনাম জাতীয়তাবাদ। সমাজতন্ত্রীরা দিয়ে পড়ব আমরা সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। গণতন্ত্র দিয়ে পড়ব গণতন্ত্র ও মানবাধিকার, যেটি 11 অনুচ্ছেদ। ধর্মনিরপেক্ষতা দিয়ে পড়ব ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। নীতিতে মালিকানার নীতি, রাষ্ট্রের মালিকানার নীতি 13। কৃষকদের 14, অর্থাৎ কৃষকদের দিয়ে আমরা মনে রাখবো কৃষক ও শ্রমিকের মুক্তি। মৌলিক দিয়ে হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, অনুচ্ছেদ 15। 16তে আছে উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। শিক্ষা 17, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা 17। স্বাস্থ্য 18, জনস্বাস্থ্য ও নৈতিকতা। সমতা, সুযোগের সমতা 19। অধিকারের দাবি, এটা হচ্ছে অধিকার দিয়ে আমরা মূলত মনে রাখি অধিকার ও কর্তব্য রূপে কর্ম। প্রজাতন্ত্রের তথা রাষ্ট্রের নাগরিক ও কর্মচারীদের দায়িত্ব কর্তব্য 21। পৃথকীকরণ 22, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, অনুচ্ছেদ 22। জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশ, অনুচ্ছেদ 23। স্মৃতি নিদর্শন, জাতীয় স্মৃতি নিদর্শন সমূহ ধ্বংস ও অপসারণ থেকে রক্ষা, অনুচ্ছেদ 24। আর অনুচ্ছেদ 25-এ আছে পররাষ্ট্র নীতি। তবে অনুচ্ছেদ 25-এর শিরোনাম সরাসরি পাবেন না, কারণ অনুচ্ছেদ 25-এর যে শিরোনাম সেটি একটু বড়। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। আর একটি বিশ্লেষণ যখন আপনি করবেন শুরুতে আপনি পেয়ে যাবেন যে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়নই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। সুতরাং অনুচ্ছেদ 25 এই পররাষ্ট্রনীতি দিয়ে মনে রাখা সম্ভব হয়। এখন আসুন, যদি এখানে প্রশ্ন করা হয় যে কি প্রশ্ন আসবে, সব তো আর এখন আপনার এই ভিডিওতে আপনাকে প্রশ্ন আমি সরাসরি করতে পারছি না, তবে 2-4টা প্রশ্নগুলো আপনি নিজেও বুঝে যাবেন। কারণ আপনাকে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের স্মৃতি নিদর্শনসমূহ ধ্বংস ও অপসারণ থেকে রক্ষা সংক্রান্ত সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে, আপনি স্মৃতি নিদর্শন দিয়ে মনে রাখতে পারবেন 24। যদি বলা হয় শিক্ষা বা অবৈতনিক শিক্ষা কিংবা বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের কত অনুচ্ছেদে, আপনি বলতে পারবেন অনুচ্ছেদ 17। যদি আপনাকে বলা হয় মৌলিক প্রয়োজনের ব্যবস্থার কথা সংবিধানের কত অনুচ্ছেদে রয়েছে, আপনি বলতে পারবেন অনুচ্ছেদ 25।
সমাজতন্ত্রীরা আবার সমাজতন্ত্র শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? আপনি বলতে পারবেন অনুচ্ছেদ 10-এ। জাতীয়তাবাদের কথা বলা আছে কত অনুচ্ছেদে? অনুচ্ছেদ 9-এ। ধর্মনিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা কত অনুচ্ছেদে বলা আছে? আপনি বলতে পারবেন 12-তে। বিষয়টা হলো যে এই অংশটুকু যদি আপনি মনে রাখতে পারেন, অনেকে বলবো এর চেয়ে সহজে তো মনে রাখা যায়। আমি বলবো যে হ্যাঁ, মনে রাখা যায়, তবে এত সহজে মনে রাখা উচিত নয় যেটা আপনি ভুলে যেতে পারেন। বরঞ্চ এটি কষ্ট করে যদি মনে রাখতে পারেন, তাহলে খেয়াল করুন প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে একটা করে শব্দ নিয়ে এই বাক্যটি সাজানো হয়েছে। আর এই বাক্যটি যদি একবার আপনি মনে রাখতে পারেন, প্রিলি কেন, শুধু প্রিলি কেন, রিটেন এমনকি ভাইভা পর্যন্ত কভার করবে আপনার এই টেকনিকটি। সুতরাং কি করবেন এটা আপনি চিন্তা করেন। তবে হ্যাঁ, 80% কোয়েশ্চেনের উত্তর কিন্তু এখান থেকে দেওয়া যায়। বাকি যে 20%, সেই 20%-এর জন্য এটাকে বিশ্লেষণ করে আমাদের পড়তে হয়। আর ওই বিশ্লেষণী যে পড়া, সেটা আমি আবার রেজিস্টার্ড স্টুডেন্টদেরকে পড়াই, যারা আমার কাছে ভর্তি হন, যারা অ্যাডমিশন নেন, রেজিস্ট্রেশন করেন, তাদেরকে আমি পড়াই। তো সুতরাং ওই যে 20%, ওই 20%-এর জন্য আপনাকে ক্লাস করতে হবে, ক্লাসে আসতে হবে। আমি চাইবো যে আপনারা সেই ক্লাসে অংশগ্রহণ করেন। অংশগ্রহণমূলক ক্লাসে আপনি অনুশীলন করেন এবং অনুশীলন করে নিজেকে আপনি শানিত করেন। তো এই হচ্ছে আমার আজকের প্রযোজনা ছিল। সুতরাং এখন যারা ভর্তি হতে চান, লাস্ট যে কথাটুকু আমি বলে শেষ করতে চাই সেটা হলো, যারা আগামী শুক্রবার তথা 11 ডিসেম্বর 2020 থেকে নতুন দুটো ব্যাচ চালু হতে যাচ্ছে, অর্থাৎ একদম ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা রেজিস্ট্রেশন করতে চান তারা 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলুন। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাড করা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।